ইস কি বাজে ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে দেখো, মুখের যা অবস্থা তাতে কিছুই চেনা যাচ্ছে না। আমি তো শুনেছি ম্যান, অ্যাক্সিডেন্টের পর গাড়িতে আগুন লেগে গেছিল। ভাগ্যে যা লেখা তা তো হবেই। ঠিক বলেছো ম্যান। আমি তোকে ছেড়ে কি করে থাকবো জেমস? ফর গডস সেক ডোন্ট গো। তোর মাকে ছেড়ে যাস না জেমস। মা তুমি নিজেকে সামলাও, তুমি প্লিজ ডোন্ট ক্রাই। তুমি এরকম কাঁদলে জেমসের সোল কখনো শান্তি পাবে না। আমার জেমস মরতে পারে না, কখনো না। ও মাকে ছেড়ে যেতে পারে না, ও ঠিক ফিরে আসবে। দেখ আমি বলেছিলাম না আমার জেমস ফিরে আসবে। মা, জেমস ইজ ডেড। দেখ 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 ওর কফিনটা নড়ছে, দেখ না। মা তুমি প্লিজ, মা কফিনটা ওখানেই রয়েছে। মা জেমস আর ফিরে আসবে না, হি ইজ ডেড। আরে এ কি ভয়ঙ্কর রাত আজ। বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড় উঠেছে। ভূত, ভূত, বাঁচাও, 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 ভূত, ভূত। God bless you, James. কে তুমি? আরে কে তুমি? জেমস, এটা কি করে হতে পারে?
মারা গিয়েছিলে। জেমস তুমি এখানে কি করতে এসেছো? প্রতিশোধ, আমার মৃত্যুর প্রতিশোধ। এটা কি করে হতে পারে? তুমি তো অ্যাক্সিডেন্টে মারা গেছো। অ্যাক্সিডেন্ট নয়, খুন। খুন? কিন্তু তোমার তো অ্যাক্সিডেন্ট হয়েছিল। কে করেছে? বিশাল। বিশাল? হ্যাঁ। কেন? কি জন্য? সব উত্তর পেয়ে গেছি। হাইওয়ে, গ্যারেজ, বাবলু মেকানিক। এর সঠিক বিচার না হলে কেউ বাঁচবে না, কেউ না, তুইও না। আচ্ছা, তো আপনি এটা বলছেন যে আপনি একটা লাশ পেয়েছেন যে নিজের জন্য বিচার চাইছে। হ্যাঁ, ও আমার দাদার লাশ ছিল। ও বলেছে যে খুনি ওর মার্ডারটাকে অ্যাক্সিডেন্টের রূপ দিয়েছে। প্রতিশোধ, আমার মৃত্যুর প্রতিশোধ। কিন্তু তোমার তো অ্যাক্সিডেন্ট হয়েছিল। কে করেছে? বিশাল। বিশাল? হ্যাঁ। কেন? হাইওয়ে, গ্যারেজ, বাবলু মেকানিক। কদম, ওই ইংলিশ পিকচারে যে ভূতগুলো চলাফেরা করে তাদের কি যেন বলে? জম্বি। জম্বি জম্বি নয় রে, জম্বি। হ্যাঁ জাজ। আরে তোর দ্বারা হবে না রে, থাম। আরে মিস্টার আর্নল্ড, এই রাত্রির 1টার সময় কেন আমাদের টাইম ওয়েস্ট করাচ্ছেন? আপনি যান। দেখুন আমাকে কি পাগল মনে হচ্ছে? এত রাতে আমি কি ফিল্মের স্টোরি শোনাতে এসেছি? হ্যাঁ, আর ইন্সপেক্টর সাহেব, আমি সত্যি বলছি, ওটা আমার দাদার লাশ ছিল। ও নিজের পায়ে হেঁটে এসেছিল আমাদের বাড়িতে। দেখুন মিস্টার আর্নল্ড, আপনার ভাই মারা গেছেন, সেই নিয়ে আমরা সবাই সমব্যথিত। কিন্তু আপনি যদি এমন বলেন যে একটা লাশ এসে তার খুনির ঠিকানা বলেছে আর আমরা গিয়ে তাকে খুঁজব, তাহলে চলবে না। আপনি প্লিজ যান। আর ইন্সপেক্টর সাহেব এটাও বলেছিল যে যদিও সঠিক বিচার না পায় তাহলে ও এই শহরে আতঙ্ক। প্লিজ আমার মাথা খারাপ করবেন না একদম। হ্যাঁ, এনাকে নিয়ে যাও ইন্সপেক্টর সাহেব, প্লিজ। আরে এই গাড়িটার আবার কি হলো হঠাৎ? কে তুমি? কে তুমি? সাওয়ান্ত! কে তুমি? আমার সঠিক বিচার চাই, আমার মৃত্যুর প্রতিশোধ। আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি, ছেড়ে দাও। আমার খুনির সাজা, তারপর ক্ষমা। আমার কথা না শুনলে তোদের মধ্যে কেউ বাঁচবে না, কেউ না। ইন্সপেক্টর সাহেব, আমি সত্যি বলছি, ওটা আমার দাদার লাশ ছিল।
স্যার এইটাই সেই জায়গা স্যার, যেখান থেকে একটা হাত বেরিয়েছিল, আমার আমার পা টেনে ধরেছিল স্যার। এই দেখুন ইন্সপেক্টর সাহেব, জেমসের পায়ের চিহ্ন। ও এখান থেকে হেঁটে গিয়েছে। মানলাম যে একটা লাশ কাল রাতে আমার উপর হামলা করেছে, কিন্তু ওই লাশটা জেমসের কিনা সেটা জানা খুব জরুরি। এই তাড়াতাড়ি মাটি খোঁড়ো। দেখলেন ইন্সপেক্টর সাহেব, লাশটা উধাও। আমি আপনাকে বলেছিলাম না, আপনি তো আমার কথা বিশ্বাসই করলেন না। এবার যান আর গিয়ে ওই মেকানিক বাবলুকে জিজ্ঞাসা করুন, আর ওই আপনাকে বলবে যে খুনি বিশাল সিং। আমার সঠিক বিচার চাই, আমার মৃত্যুর প্রতিশোধ। আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি, ছেড়ে দাও। কলেজের সময় থেকে দেখছি তোমাকে, তোমার এই কান্নার স্বভাবটা কিন্তু এখনো যায়নি। কাঁদবো না তো কি করব? আমার স্বামী নির্দোষ হওয়া সত্ত্বেও সে জেলে। কেডি, এটা একটা অদ্ভুত কেস। পুলিশের বক্তব্য যে যে একটা চলন্ত লাশ, মানে জম্বি এসে বলল বিশাল নাকি খুন করেছে। জম্বি? আচ্ছা, আর পুলিশও সেটা মেনে নিল। এটা ঠিক নয়। বিশাল একদম নির্দোষ। আমি ওর সঙ্গে এত বছর রয়েছি কেডি, ও কারুর প্রাণ নিতে পারে না। দেখো সুমিতা, আমি তোমার কথার সঙ্গে সহমত, কিন্তু যেটা খবরের কাগজে পাওয়া যাচ্ছে বা যেটা সবাই জানে, সেটা অনুযায়ী জেমস আর তোমার স্বামীর মধ্যে তো চাপানোতর চলতেই থাকতো। হ্যাঁ, তার মানে তো এটা নয় যে সে কাউকে খুন করতে পারে। সুমিতা, কলেজে তো ওরা সবসময় একসঙ্গেই থাকতো, কিন্তু তারপর কি কি হয়েছিল ওর সঙ্গে, এই বিষয়টা জানা, এই কেসটায় সত্যিটা ঠিক কি সেটা জানা আমার পক্ষে খুবই জরুরি। কেডি, যা করার আছে তাড়াতাড়ি করো। বিশালের কাছে কিন্তু সময় খুব কম। একদম চিন্তা করো না সুমিতা, আমাকে এই কেসটার একটু তল্লাশি করতে দাও, আর যদি আমি খুঁজে পাই যে বিশাল নির্দোষ, তো তুমি এই কেসের প্রথম শুনানিতে কেডি পাঠককে বিশালের পক্ষে দাঁড়িয়ে থাকতে দেখবে। ইওর অনার, জেমস পার্কারের মৃত্যুর কেস এটা। এটা অন্য কেসের থেকে আলাদা। ইট ইজ কোয়াইট ইন্টারেস্টিং। 8ই ডিসেম্বর 2013 জেমস নিজের কাজে নিজের কোম্পানির গাড়িতে মুম্বাই থেকে পুনে যাচ্ছিল। হঠাৎই তার গাড়ির ব্রেক ফেল করে যায় আর তৎক্ষণাৎ জেমসের মৃত্যু হয়। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার এটাই যে এই মৃত্যু কোনো অ্যাক্সিডেন্টের কারণে ঘটেনি। এটা একটা ওয়েল প্ল্যান্ড মার্ডার ছিল, যেটাকে অ্যাক্সিডেন্টের রূপ দেওয়া হয়। আর আমি আদালতে এটা প্রমাণ করে দেব যে মিস্টার বিশাল মিস্টার জেমস পার্কারকে কত ধূর্ততার সঙ্গে প্রাণে মেরে ফেলেছেন। হ্যালো বাবলু। হ্যাঁ স্যার। হ্যাঁ, তোমাকে একটা বিশেষ কাজ করতে হবে, আর তার টাকাটা আমি তোমার বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে স্যার, হয়ে যাবে। মিস সুরভি দীক্ষিত, সর্বপ্রথম এটা বলুন যে এই যে আপনি এইমাত্র বললেন, এই বিষয়টা কোথা থেকে জানতে পারলেন আপনি? আপনি কি বলতে চাইছেন? অর্থাৎ এইটা ইওর অনার যে এই যে মামলাটা রয়েছে, এটা প্রথম স্তর থেকেই ভিত্তিহীন একটা। পুলিশ এরকমটা বলছে যে যেই প্রমাণ আর সাক্ষী আমার মক্কেলের বিরুদ্ধে ওনারা পেয়েছেন, সেটা কোনো চলাফেরা করা লাশ জম্বির সাহায্যে প্রাপ্ত হয়েছে। অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। ইওর অনার, প্রমাণের সূত্র কোনো জরুরি ব্যাপার নয়। আমার মতে প্রমাণটা কি সেটা জরুরি। না, তাহলে কি বলতে চান আপনি? আদালত ভূত প্রেত এই সমস্ত চলাফেরা করা মৃতদেহ এগুলো বিষয় মানে না, সে কোনো জম্বির কোনো চলাফেরা করার লাশের কথোপকথন নিয়ে এখানে তার ওপর মামলা লড়বে? এটা আমার মক্কেলকে ফাঁসানোর জন্য একটা গভীর ষড়যন্ত্র। প্রমাণ আছে। আমার দাদা আমার কাছে নিজে হেঁটে এসেছিল,
আপনি শান্ত হন। আপনার যা বলবার আছে এখানে কাঠগড়ায় এসে বলুন। জজ সাহেব, আমি আমার দাদাকে ভালো মতোই চিনি। ওটা আমার দাদা জেমসই ছিল যে ওই রাতে আমাদের বাড়িতে আসে। তুমি এখানে কি করতে এসেছো? প্রতিশোধ, আমার মৃত্যুর প্রতিশোধ। কে কে করেছে খুন? বিশাল। আরও আমাকে বলল যে যদি বিশালের সাজা না হয়, আরও যদি ন্যায় বিচার না পায়, তাহলেও কাউকেই জীবিত রাখবে না, সবাইকে মেরে ফেলবে। আর যদি আপনি আমার কথা বিশ্বাস না করেন, তাহলে আপনি ইন্সপেক্টর কামলেকে জিজ্ঞেস করুন। ইওর অনার, এটা সত্যি কথা যে জেমসের লাশ আমার ওপর হামলা করেছিল। এই দেখুন, এই হলো তার দাগ। ইওর অনার, ওই দিন লাশের সঙ্গে ধস্তাধস্তির সময় ইন্সপেক্টরের হাতে লাশের শার্টের এই টুকরোটা থেকে যায়। আর তদন্ত করে দেখা গেছে যে এটা সেই শার্টের টুকরো যেটা পরিয়ে জেমস পার্কারকে কবর দেওয়া হয়। আর ইওর অনার, শুধু ইন্সপেক্টরের ওপরই নয়, এমনকি গ্রেভইয়ার্ডের গার্ডকেও আক্রমণ করা হয়। হ্যাঁ সাহেব, ওই রাতে আমি নিজের চোখে দেখেছি কবর থেকে একটা হাত বেরোলো। ও তো আমার পাটাই ধরে নিয়েছিল। ভালো এটাই যে পাহাড়ের দেবী মায়ের কৃপায় আমি বেঁচে গেছি। সাহেব, ওই লাশটার কিছু একটা ব্যবস্থা করুন, না হলে আমরা সবাই মরে যাব। চিন্তা করো না লালন, যে দোষী সে শাস্তি অবশ্যই পাবে। ইওর অনার, অভিযোগ পক্ষের 3 সাক্ষী সেটাই বলছে যেটা আমি বলছিলাম, যে এই যে বক্তব্যগুলো রয়েছে যার উপর ভিত্তি করে এই কেসটা লড়া হচ্ছে, সেটা একটা চলাফেরা করা মৃতদেহের বয়ান। ইওর অনার, ইওর অনার, আমিও একজন উকিল আর আমিও এইসব জীবন্ত লাশ ইত্যাদিতে বিশ্বাস করি না। কিন্তু এই লাশ, যাই হোক না কেন, এর সত্যতা সম্পর্কে আমরা অবগত, আর এটাকে অস্বীকার করা যাবে না। আই অবজেক্ট ইওর অনার। একজন ব্যক্তি যার শেষকৃত্য সম্পন্ন হয়ে গিয়েছে, তার মৃতদেহের প্রকট হয়ে যাওয়া আর এসে বয়ান দেওয়া, এটা এই বিষয়টাকে প্রমাণ করছে ইওর অনার যে এটা কারোর তৈরি করা ষড়যন্ত্র আমার মক্কেলের বিরুদ্ধে। আমি আদালতের কাছে আবেদন করছি যে আমার মক্কেলকে রেহাই দেওয়া হোক আর এই কেসটাকে খারিজ করা হোক। ইওর অনার, কখনো কখনো সত্যি জিনিসের ওপরেও আঙুল ওঠে, আর আমি একথা প্রমাণ করে দেব যে মিস্টার বিশাল সিং মিস্টার জেমস পার্কারকে খুন করেছেন। অবজেকশন ওভাররুলড। মিস্টার কেডি পাঠক, এই আদালত এই ব্যাপারটা বোঝে যে কোনো লাশই হাঁটা চলা করতে পারে না। তৎসত্ত্বেও যদি জেমস পার্কারের কোনো হত্যাকারী থাকে, তাহলে তার তো অবশ্যই সাজা হওয়া উচিত। এই জন্য আপনারা দুজন এই বিষয় নিয়ে তর্ক না করলে ভালো হয়, কারণ এই কেস প্রমাণের উপর ভিত্তি করেই চলবে। এই কেসের পরবর্তী কাজকর্ম এবার শুরু করা হোক। থ্যাংক ইউ ইওর অনার। ইওর অনার, আমি এবার কোর্টে এ কথাটা প্রমাণ করতে চাইবো যে মিস্টার বিশাল সিং মিস্টার জেমস পার্কারকে কেন মারতে চেয়েছিলেন। মিস্টার বিশাল, আপনি রিয়া সাক্সেনা নামের কাউকে চেনেন? আমি জানি না। ইওর অনার, বিশালের ভীষণই ইন্টারেস্টিং স্টোরি। সেপ্টেম্বর 1995 বিশাল মিস্টার জেমসকে রড দিয়ে মেরেছিলেন, আর এটা পুলিশের কাছে নথিবদ্ধ রয়েছে, যেটার এফআইআর রিপোর্ট আমার কাছে রয়েছে। ইওর অনার, যে মানুষ রাগের মাথায় কারোর প্রাণ নেওয়ার চেষ্টা করতে পারে, সে কারোর প্রাণ কেন নিতে পারে না? মিস দীক্ষিত, যে সময়ের কথা আপনি বলছেন সেই সময় আমার মক্কেল কলেজে ছিলেন। আর কলেজে ইওর অনার, এটা এমন একটা বয়স, এই বয়সে এরকম ভুল হয়েই থাকে। আমরাও হয়তো এরকম ভুল করেছি। আচ্ছা ঠিক আছে, আপনাকে ম্যাচিওর এজের একটা কথা বলি। ইওর অনার, জেমস আর বিশাল দুজনেই ইনসিডেন্টালি একই কোম্পানিতে চাকরি পায়, আর নিজের কর্মদক্ষতায় জেমস অল্প সময়েই মিস্টার বিশালের বস হয়ে যায়। কি সব কথা বলছো স্মিতা? আমি তোমার বার্থডেতে তোমাকে ডিনারে না নিয়ে গিয়ে আমার প্রতিবেশীকে নিয়ে যাব নাকি? হ্যাঁ,
রেডি হও, 1 ঘন্টার মধ্যে আসছি। বাই। আরে এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ? আমাকে একটু বেরোতে হবে জেমস। জেমস না, স্যার বলবে। তুমি কি ভুলে গেছো আমি তোমার বস? আম সরি স্যার। ভেরি গুড। আচ্ছা, ওই মিস্টার রেড্ডির ফাইলটার কি হলো? ওটা তো সোমবারে প্রেজেন্ট করতে হবে, আমি কাল রেডি করে দেবো। নো 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 নো, আমার ফাইলটা আজকেই কমপ্লিট চাই। কিন্তু জেমস, স্যার আমার ওয়াইফের বার্থডে আজকে। তাতে কি হয়েছে? এক কাজ করো, তুমি রিজাইন দিয়ে দাও আর ওয়াইফের সাথে বার্থডে এনজয় করো। বিশাল, তুমি যে কলেজে আমাকে মাথায় রড মেরেছিলে না, তার ব্যথাটা আজ অবধি আমার মাথায় আছে। তাই আমি যা বলছি সেটাই করো। 1 ঘন্টার মধ্যে আমার ফাইলটা রেডি চাই, অন মাই টেবিল, বুঝেছো? সো মিস্টার বিশাল, আপনি জেমসকে হিংসা করতেন কি না? হ্যাঁ করতাম ঠিকই, কিন্তু তার মানে তো এই নয় যে আমি জেমসকে খুন করে দেবো। যতটুকু প্রশ্ন ততটাই উত্তর প্লিজ। এর পরের গল্পটা আমি বলছি ইয়োর অনার। আস্তে আস্তে বিশালের মনে জেমসের জন্য জেলাসি বেড়ে যায়, তার বিদ্বেষও বেড়ে যায়। আর এনার সহ্যের বাঁধ তখন ভেঙে যায় যখন জেমস এনার প্রেজেন্টেশন চুরি করে নিজের বসেদের কাছে প্রেজেন্ট করে খুব বাহবা কুড়োয়। আমি এটা বলতে চাইছি না যে জেমস যা করেছিল তা ঠিক না ভুল, কিন্তু তার মানে তো এটা নয় যে হিংসার আগুনে পুড়ে আপনি কাউকে মেরে ফেলবেন। ইওর অনার, এইমাত্র যেই ঘটনার বর্ণনা উর্মি দেবী করলেন এখানে, এরকম ঘটনা তো সব অফিসেই ঘটে থাকে ইওর অনার। এইটা সাধারণ বিষয়। এইটার এই মানে হয় না যে আমার মক্কেল জেমসকে হত্যা করেছে। একটু কিছু বলুন, কেন আমার মক্কেল হত্যা করতে চাইছিলেন, যে কিভাবে তিনি হত্যাটা করলেন, যেখানে আমরা সবাই জানি যে এটা একটা পথ দুর্ঘটনা ছিল। ইয়োর অনার, আমি সে ব্যাপারে আসছি যে ব্রেক কে আর কেন ফেল করিয়েছিল, আর সেই জন্য আমি পারফেক্ট হাইওয়ে গ্যারাজের মেকানিক মিস্টার বাবলুকে কাঠগড়ায় ডাকতে চাইছি। আপনি মিস্টার বিশালকে কতদিন ধরে চেনেন? এই হবে প্রায় 5 বছর ধরে। বিশাল স্যার যেই কোম্পানিতে কাজ করেন, জিটি ইঞ্জিনিয়ারিং, ওই কোম্পানির সব গাড়ি আমাদের এখানে সার্ভিসিং এর জন্য আসে। আচ্ছা, আপনি বলুন যে 3রা ডিসেম্বর মানে খুনের একদিন আগে মিস্টার বিশাল আপনাকে ফোন করেছিলেন। কি কথা হয়েছিল আমাদের একটু বলবেন? ওই দিন আমার কাছে বিশাল স্যারের 2টো ফোন আসে ম্যাডাম। প্রথম ফোনে উনি আমাকে গাড়িতে কি কি ঠিক করতে হবে সেটা বুঝিয়ে বলেন, আর তার একটু পরেই আমার কাছে ওনার দ্বিতীয় ফোনটা আসে। বলুন বিশাল স্যার। তোমাকে তো একটা কথা বলতে আমি ভুলেই গেছি। গাড়ির সার্ভিসিং হয়ে যাবার পর ওই গাড়ির ব্রেক এমনভাবে খারাপ করে দেবে যাতে 30-40 কিলোমিটার চলার পর ওটা ফেল হয়ে যায়। এটা আমাকে দিয়ে আবার কি উল্টোপাল্টা কাজ করাচ্ছেন বিশাল স্যার? বেশি প্রশ্ন করো না। এই কাজের জন্য তুমি 50,000 টাকা এক্সট্রা পাবে। 50,000? কিছু ক্লেমের প্রবলেম আছে। ঠিক আছে বিশাল স্যার, গাড়ি পাঠিয়ে দিন, আপনার কাজ হয়ে যাবে। ইওর অনার, এই লোকটা মিথ্যে কথা বলছে। আমি ওকে গাড়ি রিপেয়ার করার কথা বলেছিলাম ঠিকই, কিন্তু গাড়ির ব্রেক ফেল করার কথা কখনোই বলিনি। ওই টেলিফোনিক কনভারসেশনের ট্রান্সক্রিপ্ট আমাদের কাছে রয়েছে, আর সেটা আমি আদালতে পেশ করছি। হিয়ার উইটনেস প্লিজ। এই মুহূর্তে কোনো প্রশ্ন নেই ইওর অনার। কেডি, এই লোকটা মিথ্যে কথা বলছে। কেডি, ইয়োর অনার, গল্প মানে কেসটাকে এগিয়ে নিয়ে যাই। এবার আমি জেটি ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের সেই ড্রাইভারকে কাঠগড়ায় ডাকতে চাই যে প্রায়শই কোম্পানির গাড়িগুলো কোম্পানি থেকে গ্যারেজে নিয়ে যায় রিপেয়ার ইত্যাদির জন্য। শেখর, তোমাকে কে বলেছিল গাড়িটাকে সার্ভিসিং এর জন্য বাবলুর কাছে নিয়ে যেতে? আগে বিশাল স্যার বলেছিল। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স।
বিশাল সিং সাহেব। আচ্ছা, তুমি কি এটা জানতে যে গাড়িতে কি কি রিপেয়ার করা হবে? এমনিতে বিশাল স্যার আমাকে সবসময় বলে দিতেন যে গাড়িতে কি কি কাজ করাতে হবে, কিন্তু এইবার উনি বলেছিলেন যে গাড়ি নিয়ে গ্যারাজ যাও, গাড়িতে কি কি কাজ করাতে হবে সেটা মেকানিককে বলে দিয়েছি। মিস্টার পাঠক, ইউর উইটনেস। আগে না ইওর অনার, কোনো প্রশ্ন নেই। ইউর অনার, এবার আমি জেটি ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের এইচআর ম্যানেজার মিস্টার ঋষভকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। মিস্টার ঋষভ, আপনি জেমস আর বিশাল সিং এর রিলেশনশিপের ব্যাপারে আদালতকে একটু বলবেন? ওপর ওপর দেখতে তো ভালোই বন্ধু, কিন্তু ভেতরে ভেতরে খুব শত্রুতা ছিল। একটু সুযোগ পেলেই একজন আরেকজনকে ছোট দেখানোর কোনো সুযোগই ছাড়তো না। ইউর অনার, এবার আমি এই গল্পের আরো একটা অংশ আদালতকে জানাতে চাই। মিস্টার বিশাল জেমসকে এত হিংসা করতেন যে উনি তাকে রাস্তা থেকে সরানোর পুরো প্ল্যান করে ফেলেছিলেন। ঋষভ, আপনি আমাকে সেই টেলিফোন কনভারসেশনের ব্যাপারে বলুন যেটা খুনের একদিন আগে মিস্টার বিশাল আপনাকে করেছিলেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ বিশাল, বলো। ঋষভ, এই জেমস নিজেকে কি ভাবে বলো তো? প্রেজেন্টেশনের পরেই কিন্তু জেমসের খেলা একেবারে শেষ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। সোমবার ওর জীবনের শেষ দিন হবে ঋষভ। সোমবারই জেমস ফিনিশ হয়ে যাবে। মিস্টার বিশাল, আপনি কি ঋষভকে এই সমস্ত কথা বলেছিলেন? হ্যাঁ বলেছিলাম, কিন্তু তার মানে তো এই নয় যে ওকে দেখো আমি বিশাল, এখানে মিথ্যে কথা বলার চেষ্টা করো না। আর হয়তো তুমি ভুলে যাচ্ছ যে আমি এই কোম্পানির এইচআর ম্যানেজার। কার সাথে কি কথা বলছি সব আমি রেকর্ড করি বসকে শোনানোর জন্য। অসাধারণ, আপনি ভীষণ চতুর ব্যক্তি কিন্তু ঋষভবাবু। থ্যাংক ইউ স্যার। আপনার উচ্চ আধিকারিকদের শোনানোর জন্য মানুষজনের কথাবার্তা রেকর্ড করেন আপনি। আসলে স্যার, এইচআরদের কাজ তো এটাই হয়, নিজের সমস্ত এমপ্লয়িজের ডিটেলস নিজের কাছে রাখতে হয়। আমি তো ব্যাস আমার কাজ করছিলাম। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, অদ্ভুত। তো একবার আপনার সঙ্গে বিশালের যে কথাবার্তা হয়েছিল সেটা একটু শোনাবেন? হ্যাঁ হ্যাঁ, কেন শোনাবো না, শোনান। 1 মিনিট। হ্যাঁ বিশাল, বলো। ঋষভ, এই জেমস নিজেকে কি ভাবে বলো তো? প্রেজেন্টেশনের পরেই কিন্তু জেমসের খেলা একেবারে শেষ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, সোমবার ওর জীবনের শেষ দিন হবে ঋষভ। সোমবারই জেমস ফিনিশ হয়ে যাবে। ধন্যবাদ ঋষভবাবু। ইওর যেরকমটা আমরা সবাই এই রেকর্ডিংয়ে শুনলাম যে যেই বাক্য ব্যবহার করা হয়েছে সেখানে বলা হয়েছিল যে কাল ওর খেলা শেষ হতে চলেছে, কাল অফিসেতে ওর শেষ দিন হতে চলেছে, নাকি এই পৃথিবীতে তার শেষ দিন হতে চলেছে। ইওর এই বাক্যটা শুনে আমার কোথাও এরকম মনে হচ্ছে না যে এখানে কেউ কাউকে হত্যা করার কোনো কথা বলছে। আই অবজেক্ট ইওর অনার। এই ধরনের কথা তো মানুষ তখনই করতে পারে যখন তার মাথায় কাউকে খুন করার প্ল্যান চলে। আগে না, এরকমটা হয় না। তাছাড়াও এখনো পর্যন্ত আমার কথা কিন্তু শেষ হয়নি। ওই কি যেন বলেছিলেন আপনি, যে আমার মক্কেলের মনে জেমসকে হত্যা করার একটা ইচ্ছা জাগে, কেননা জেমস ওর প্রেজেন্টেশনটা চুরি করে ফেলেছিল আর সেটা নিজের করে নিয়েছিল, এরকম কিছু বলেছিলেন আপনি। হ্যাঁ, আমি এরকম দাঁড়ান, এক বলেছি। মিনিট, এক মিনিট। ঋষভ, এই যে কথাবার্তা তুমি আমাদের শোনালে, এটা কি প্রেজেন্টেশনটা চুরি হওয়ার আগের নাকি তার পরের? দেখুন স্যার, ফোনটা তো আগেই এসেছিল। এর আগের? তো মিস দীক্ষিত, কি অর্থ দাঁড়ালো আপনার বক্তব্যের যে আমার মক্কেল জানতেন যে জেমস ওনার প্রেজেন্টেশন চুরি করে ফেলবে? রিওনার এরকম পরিস্থিতিতে ঋষভ বাবুর কথা শুনে আমার মক্কেলের ওপর দোষারোপ দেওয়া এটা উচিত হবে না। ইওনার আর বাবলুর কথা, ওই ড্রাইভারের কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাকে আমি ভুলিনি। এখন সময় এসে গিয়েছে তাকে জিজ্ঞাসাবাদ। বাবলু, তুমি বলেছিলে যে ফোন করেছিলেন বিশাল সিং তোমাকে, তো তুমি তোমার পুরো বিশ্বাস রয়েছে যে যে ব্যক্তি তোমায় ফোন করেছিল তিনি বিশাল সিং এরই কণ্ঠস্বর ছিল? এটা খুব বাজে কথা বলছেন আপনি উকিল সাহেব।
প্রায় বছরখানেক ধরে ওনার সঙ্গে আমার কথা হয়। ওনার গলার আওয়াজটা আমি খুব ভালো করেই চিনি। অর্থাৎ তোমার পুরোপুরি বিশ্বাস রয়েছে যে যে ব্যক্তি তোমার সঙ্গে ফোনে কথা বলেছিলেন তিনি বিশাল সিংই ছিলেন? পুরো 200% সত্যি সাহেব। বাবলু, সঞ্জু, তুই এখানে কি করছিস? আরে তোকেই তো খুঁজছিলাম আমি। এসব এখানে কি হচ্ছে? স্যার, আমি বাবলুর বন্ধু সঞ্জু। ওর বাড়ি থেকে দৌড়ে দৌড়ে আসছি আমি। ও, বাবলুকে বাবলুর বউর সঙ্গে আর্জেন্ট কথা বলানো ছিল। দেখুন, এইভাবে ফোনে কথা বলা কোর্টে অ্যালাউ করা হয় না। আপনি বাইরে গিয়ে কথা বলুন। খুব আর্জেন্ট স্যার, ওর ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে। ইওর অনার, আমি মানছি যে কোর্টের মধ্যে ফোনে কথাবার্তা বলা কোর্টের নিয়মকে লঙ্ঘন করা হবে, কিন্তু এখানে পরিস্থিতি একটু অন্যরকম লাগছে। এই কারণে আমি আবেদন করব আপনার কাছে যে ওনাকে একটু কথা বলতে দিন। তাড়াতাড়ি কথা শেষ করবেন। এই নিন। হ্যালো, কি বলছিস তুই? চিন্তা করিস না, কিচ্ছু হবে না, আমি এক্ষুনি আসছি। জজ সাহেব, আমার ছেলের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এক্ষুনি যেতে হবে। আরে দাঁড়াও 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 দাঁড়াও, এত শীঘ্রতার কি আছে ভাই? এটা বলো যে কিভাবে জানতে পারলে তুমি তোমার ছেলের দুর্ঘটনা ঘটেছে? তোমার কার ফোন এসেছিল তোমার কাছে? দেখতে পেলেন না, আমার স্ত্রী যে এক্ষুনি ফোন করেছিল। তোমার স্ত্রী তোমাকে ফোন করেছিল, তাই তো? তো তোমার স্ত্রীকে এখানে ডেকে নেওয়া হোক, তাই না? আসুন, একটু আসুন, ভেতরে আসুন। কোথায় আপনি? আরে বাস, এই ম্যাডাম, এই নিন, এসে গেছে আপনার স্ত্রী। না, এ তো আমার স্ত্রী নয়। না, যদি ইনি তোমাকে ফোন করে না থাকেন এই মাত্র, তাহলে তোমার স্ত্রীও কিন্তু তোমাকে ফোন করেননি, কেননা ফোন তো ইনি করেছিলেন। এসব কি হচ্ছে ইওর অনার? আপনি কি প্রমাণ করতে চাইছেন মিস্টার পাঠক? আমি ক্ষমা চেয়ে নিচ্ছি অনার, বাস্তবটাকে সামনে আনার জন্য আমাকে এই ছোট খেলাটা খেলতেই হলো। যে ফোনটা ওনার কাছে এসেছিল সেই ফোনটা ওনার স্ত্রী নয়, এই মহিলাই করেছিলেন। কিন্তু উনি ভেবেছিলেন যে ওনার স্ত্রীর সঙ্গে কথা হচ্ছে ওনার। যখন এতদিন ধরে বিয়ে হওয়া স্ত্রীর কণ্ঠস্বর উনি চিনতে পারলেন না টেলিফোনে, তাহলে তো আমরা কি করে মেনে নেব যে বিশাল সিংই ওনাকে ফোন করেছিলেন? আর সেটা বিশাল সিং এরই গলার আওয়াজ ছিল যেটা উনি বলছিলেন। মিস্টার কেডি, এরপর থেকে এইরকম কাজ আপনি আর করবেন না, যেটা আদালতের মর্যাদার বিরুদ্ধে। ক্ষমা চেয়ে নিচ্ছি অনার। কেসের শুনানি এগিয়ে নিয়ে যাওয়া হোক। ইওর অনার, বাবলু বিশালের গলা চিনতে পারুক বা না পারুক, কিন্তু কোম্পানির রেকর্ড থেকে এটা ক্লিয়ারলি প্রমাণ হয় যে এই কলটা বিশালই বাবলুকে করেছিল। ইওর অনার, এটা কোম্পানির ল্যান্ডলাইন, আর যে কোনো ব্যক্তি যে ওই কোম্পানিতে কাজ করে বা ওখানে এসেছিল ওই কোম্পানির ল্যান্ডলাইন আর বিশালবাবুর ওই এক্সটেনশনটা ব্যবহার করতে পারেন ফোন করার জন্য। আর বাকি রইল বাবলু সাহেবের কথা। আর বাবলুবাবু হলেন এমন একজন ব্যক্তি যিনি 10,000 টাকার জন্য এক গাড়ির ইঞ্জিন অন্য গাড়িতে ফিট করে দিতে পারেন। তাহলে যদি ওনাকে আরো বেশি মাত্রার টাকা দেওয়া হয় তাহলে উনি গাড়ির ব্রেকও ফেল করে দিতে পারেন, আর আদালতে মিথ্যা বয়ানও দিতে পারেন। এসবই উনি করে ফেলতে পারেন। আর এইচআর ম্যানেজার ঋষভের বক্তব্যকে তো আমি এর আগেই খণ্ডন করে ফেলেছি আদালতে। তো সব মিলিয়ে এখন অভিযোগ পক্ষের কাছে ওই চলাফেরা করা মৃতদেহের বক্তব্য ছাড়া আর কিছু নেই ইওর অনার। আর সেই বক্তব্যের উপর ভিত্তি করে আমার মক্কেলকে দোষী বলে আখ্যা দেওয়া যায় না ইওর অনার। একটাই উপায় রয়েছে ইওর অনার, ওই চলাফেরা করা লাশের কাছে সবার আগে গিয়ে পৌঁছতে হবে, আর এর জন্য লাগবে সময়। আমি আদালতের কাছে আবেদন করছি যে ততক্ষণ আমার মক্কেলকে জামিনে রেহাই দেওয়া হোক। এই আদালতের এখনো পর্যন্ত শুনানি আর সমস্ত সাক্ষ্য প্রমাণ বিচার করবার পর এই বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না যে মিস্টার বিশাল সিং মিস্টার জেমস পার্কারের হত্যার জন্য দায়ী। সেই জন্য এই আদালত মিস্টার বিশাল সিং এর জামিনের আর্জি মঞ্জুর করছে। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড ফর দ্য ডে। জজ সাহেব, আপনি বিশাল সিংকে ছেড়ে দিয়ে খুব বড় ধরনের ভুল করছেন। আরে আমার দাদা জেমস আবার ফিরে আসবে, আমাকে প্রাণে মেরে ফেলবে। জজ সাহেব ও বলেছিল যে ও যদি ন্যায় বিচার না পায় তাহলে আমাকে মেরে ফেলবে। জজ সাহেব আমার কথাটা তো শুনুন। জজ সাহেব গরম গরম চার। বরুণ ভাই, কি পড়ছো বলো তো? জম্বিদের ব্যাপারে। আরে বরুণ ভাই, এসব ভূত প্রেত নিয়ে কেন পড়াশোনা করছো? ভূত নিয়ে মাথা ঘামানো দরকার নেই। কেন জানো?
ভূত প্রেত নিয়ে এত মাথা কামালে না, ভূত আসবে রাত্রিবেলা তোমার কাছে। এই শোন, Sorry, মুখে boss. যা আসে তাই বলিস। স্যার, আমি রিসার্চ করেছি, পৃথিবীতে অনেক লোক আছেন যারা মনে করেন যে সত্যিকারের জম্বিরা আছে। তোর কি মনে হয়? স্যার, মাথা তো মানার জন্য তৈরি নয় যে জম্বিরা হয়, কিন্তু মন বলছে যখন এতগুলো লোক দেখেছে তখন এই কথাটা কিছু না কিছু সত্যি তো থাকবেই। বরুণ, কেস লড়ার সময় হৃদয়ের নয় মস্তিষ্কের কথা শোনা উচিত। তাছাড়াও আলাদা আলাদা পরিস্থিতিতে হৃদয় তো অনেক রকম কথা বলে, কিন্তু হৃদয়ের সঙ্গে সঙ্গে মাথারও সে একই কথা বলাটা খুবই দরকার। আর এই সময় আমার মস্তিষ্ক আমাকে এটা বলছে যে জম্বি বলে কোনো বিষয়বস্তু হয় না। আমারও ঠিক এটাই মনে হয়, আমারও ঠিক একদম কারেক্ট এটাই মনে হয়। বস একদম ঠিক বলেছে, বরুণ ভাই একদম যা খুশি তাই বলে যাচ্ছে, এসব কিছু হয় না বস, তুমি কারেক্ট। আরে এই জম্বি ফম্বি কিছু হয় না বস, এখন কেউ মারা গেল সে কি আবার ফিরে আসবে বস, বলো? কারেক্ট কারেক্ট। কিন্তু স্যার, একটা জিনিস মাথায় ঢুকছে না, এই যে জম্বি বা যাই হোক না কেন যারা লাশ হয়ে আসছে, সেই কেসের ব্যাপারে এত কিছু জানে কি করে? এটাই তো চিন্তার বিষয় যে অন্তত ওই ব্যক্তি, যেই হোক না কেন, জীবিত ব্যক্তি, সে কে আসলে। হ্যাঁ বস, আমার মনে হয় কি বস, এই লোকটা যেই হোক না কেন ওই বিশালের একদম সলিড শত্রু। বিশাল নিশ্চয়ই ওর পেছনে কখনো কাঠি করেছিল বস। হতেও পারে, আবার নাও হতে পারে, কিন্তু যাই হোক না কেন এই কেসটা বেশ প্যাচালো হয়ে যাচ্ছে। যদি কেস প্যাচালো হয় তাহলে আমাদের বসও তো স্ক্রু ড্রাইভার না বস। হ্যাঁ, আরে বস, তার মানে যে কেসের স্ক্রু একটু ঢিলা হয় তাহলে একটু টাইট করে দাও না বস। হ্যাঁ, কেসের স্ক্রু একবার টাইট করে দেওয়ার পর দেখবে খুনি যে সে নিজের থেকে ধরা পড়বে। হ্যাঁ, আমি ভালো করে চিনি বসকে, খুব ট্যালেন্টেড আপনি। কি শ্রবণ, তোর এই প্যাচ আর স্ক্রুড্রাইভার মার্কা জোক কেউই বুঝতে পারবে না, দুর্ভাগ্যবশত। হ্যাঁ, কাজের কথা আসা যাক। যদি এই কেসের পরিণাম পর্যন্ত পৌঁছতে হয়, যদি বিশাল সিংকে নির্দোষ প্রমাণ করতে হয়, তো সর্বপ্রথম ওই চলাফেরা করা মৃতদেহের কাছে পৌঁছতে হবে। তার মানে এখন এমন দিন এসেছে আমাদের যে আমাদের ওই জীবন্ত লাশটাকে খুঁজতে হবে। হ্যাঁ? কেমন হয় যদি আমরা এই কাজটা শ্রবণকে দিই? হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, লাশ খোঁজার কাজ শ্রমণেরই করা উচিত। কেন ভাই, কেন কেন? আমি যাব না কোনো লাশ খুঁজতে। আমার মনে হচ্ছে আমি কোনো ভুল সময় চলে এসেছি বস। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আজ থেকে তুই আর আমাদের দলে নেই। আরে আমি আছি না, আমি আছি তো তোমার টিমে বস। জয় হোক বসের, আমি আছি তোমার টিমে। তো তাহলে টিম ওয়ার্ক তো করতেই হবে। তো বলুন, এই কেসটার যতগুলো প্যাচ রয়েছে সেগুলো আমরা আলাদা আলাদা করে সামলাবো, আর সেই রহস্যগুলোর ওপর আমরা আবারও নজর রাখবো। এটা হতে পারে যে সেই সময় আমরা যেগুলো দেখতে পারিনি এখন দেখতে পাবো। কি হয়েছে বিশাল, তোমাকে খুব অস্থির দেখাচ্ছে? না কিছু না, এমনি ভাবছিলাম। তুমি কিচ্ছু চিন্তা করো না, কেডির সঙ্গে আমার কথা হয়েছে। কেডি বলেছে যে খুব তাড়াতাড়ি আসল খুনি ধরা পড়ে যাবে। কথাটা সেটা নয় স্মিতা, আমার কানে জেমসের ভাই আর্নল্ডের চিৎকার এখনো ভেসে বেড়াচ্ছে। ও বলেছিল জেমস আসবে, কাউকে ছাড়বে না। ওহো বিশাল, তুমি এত শিক্ষিত হয়ে এই সমস্ত অযৌক্তিক কথায় বিশ্বাস করছো? ট্রাস্ট মি, কোনো লাশ নেই, কেউ আসবে না। নাও খেয়ে নাও এবার। ব্যাস, আমার পেট ভরে গেছে, আমি শুতে যাচ্ছি। গুড নাইট। এত রাতে কি আবার এলো?
চিনতে পারছিস না? জেমস, হ্যাঁ আমি। কি চাই তোমার? হ্যাঁ? আমার সুবিচার চাই, আমার মৃত্যুর প্রতিশোধ চাই। জেমস, জেমস, আমি তোমাকে মারিনি জেমস, কোথাও তোমার একটা ভুল হচ্ছে। তুই মেরেছিস। বিশাল, কেউ বাঁচবে না, কেউ না। যদি নিজের পরিবারকে বাঁচাতে চাস, পুলিশের কাছে গিয়ে সমস্ত দোষ স্বীকার কর কালকেই। বিশাল, তোমার সঙ্গে কথা বলতে এসেছি আমি এখানে। কেডি, তুমি চলে যাও এখান থেকে। আমি কারোর সাথে কোনো কথা বলতে চাই না। দেখ বিশাল, আমি এখানে তোর উকিল হয়ে নয়, তোর বন্ধুর অধিকার থেকে এসেছি। তো একজন বন্ধু হওয়ার কারণে আমার এটা জানার অধিকার রয়েছে যে সুমিতা আমার ফোনটা কেন তুলছে না। আর তুই নিজে একজন দোষী না হয়েও নিজেকে কেন দোষী বলছিস? তোমাকে কে বললো যে আমি নির্দোষ? হ্যাঁ, আমি মেরেছি জেমসকে। আমি বাবলু মেকানিককে বলেছিলাম গাড়ির ব্রেক কেটে দিতে। আচ্ছা, তো তুই করেছিস এই সমস্ত কিছু, তো আগে কেন বলেছিলি তুই এটা করিসনি? আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না। দেখ বিশাল, সত্যিটা কি এটা তোকে বলতেই হবে। আর তুই কি কারণে ভয় পাচ্ছিস? আমার মনে হয় তুই কারোর চাপে পড়েই মিথ্যা কথাগুলো বলছিস। কি বিষয় এখানে বল আমায়। কি করবে তুমি এসব জেনে? হ্যাঁ, আমি সবার সামনে এই কথাটা স্বীকার করেছি যে আমি জেমসকে মেরেছি, আর 4 দিন পরে আদালতেও এই কথাটাই আমি বলবো।